সময়। প্রত্যেকের সময়ের দাম আছে। আপনার তো আছে নিশ্চয়ই সময়ের দাম, আমারও আছে। কেননা আমি মনে করি বাজে হ্যাজানোর থেকে ঘুমানো ভালো। যাক কিন্তু ইস্ট বেঙ্গল সংক্রান্ত এই সময় নিয়ে একটা অল্প সময়ের একটা ছোট্ট অডিও। আমি দেখছি বিভিন্ন জায়গায়, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, ইউটিউবে, টুইটারে অনেকে লেখালেখি করছে যে কেন এই প্লেয়ারের নাম ঘোষণা করা হচ্ছে না। দেখুন একটা পরিষ্কার ব্যাপার বলে দিই যে এটা জীবনের প্রতিটা ক্ষেত্রে প্রযোজ্য। ফুটবলার ছাড়ুন, এমনি সাধারণ চাকরির ক্ষেত্রে প্রযোজ্য। সাধারণ চাকরির ক্ষেত্রে কি হয়, ধরুন এখন তো কি মাস চলছে, এখন মে চলছে তো। ধরুন আমি একটা অফার লেটার পেলাম, একটা কোম্পানিতে আমি জয়েন করব জুলাই মাসে। ঠিক আছে, তো আমার জয়েনিং July 1। তো আমি July 1 জয়েনিং করবো, মানে তো এমন না যে আমি জুলাই তারিখে চাকরির ইন্টারভিউ দেবো। অনেক আগে থেকেই প্রসেসটা হয় এবং প্রসেসটা কমপ্লিট হয়ে যায়। এবং তারপর আমার সব কিছু কমপ্লিট হয়ে গেল, আমাকে একটা অফার লেটার দিয়ে দিল, আমি সই করে দিলাম। আজকে ধরুন মে মাসে, আজকে কত তারিখ, 28 তারিখ, সই করে দিলাম, দুপক্ষই সই করলো। আমার জয়েনিং ডেট July 1 তারিখে। তো সাধারণত দেখবেন অনেক কোম্পানিতে কেউ জয়েন করার পর একটা ইন্টারনাল একটা নিউজ লেটার ছাড়ায় বা একটা ইন্টারনাল ইমেল, মাস ইমেল, যে অমুক ব্যক্তি আমাদের কোম্পানিতে জয়েন করেছে। তো সেটা কখন করা হয়? সেটা কেউ জয়েন করার পরে করা হয়, কারণ একটা কমিটমেন্ট আছে যে আমি 1 জুলাই জয়েন করব। আগে থেকে কোম্পানি বলতে থাকে না যে অমুক ব্যক্তি জয়েন করেছে আমাদের কোম্পানিতে, কারণ সেটা একটা প্রমিস, একটা প্রমিসারি নোট, একটা লিগ্যাল প্রমিসারি নোট। ঠিক আছে, এরকম অনেক হয়, আমি ঘাবড়ানোর কিছু নেই, ফুটবলারদের ক্ষেত্রে বলছি না, ব্যক্তিগত জীবনে প্রচুর হয়। কয়েক বছর আগে আমি একটা কোম্পানিতে কাজ করছিলাম তখন অ্যাজ এ কনসালটেন্ট। তো সেখানে আরেকজন একটা লোকাল এক সাহেব কনসালটেন্ট, তার জয়েন করার কথা এক সোমবার। দেখলাম আমার সুপারভাইজার আর সুপারভাইজার কমন। তো সে খুব উত্তেজিত, দেখলাম সব সেট করা আছে তার, টেবিলে ল্যাপটপ সেট করা আছে, তার যে ফোন, হ্যান্ডফোন সব সেট করা আছে, তার নাম ঠাম সব চলে আসছে ডিসপ্লেতে, তার পাসওয়ার্ড সব ঠিক করে রেখেছে। অবশ্য ডিসপ্লে করা নেই, বস জানে। তারপর বেলা 9টা বাজে, 10টা বাজে, 12টা বাজে, দেখলাম কেউ এলো না। একটা কৌতূহল ছিল যে কে আসবে। তারপর দুপুরের দিকে জানতে পারলাম যে সেই ব্যক্তি কাঠ মেরেছে, সে আর জয়েন করেনি। সে একটা অজুহাত দিয়ে দিয়েছে, পাশের দেশে থাকে, এই সেই ফ্যামিলি বলে বেসিক্যালি সে আর আসেনি। তো এরকম কিন্তু হতেই পারে। ওর জন্য কি হয়, হয়তো মৌখিকভাবে বললো যে অমুক একটা ব্যক্তি জয়েন করবে, কিন্তু সেই ব্যক্তি অ্যাকচুয়ালি যতক্ষণ না জয়েন করছে কেউ বলে না। এবার কি ফুটবলারদের ক্ষেত্রে এগুলো হয়? খুব একটা হওয়া উচিত নয়, কিন্তু হয় না তাও না, ইস্টবেঙ্গলের ক্ষেত্রেই হয়েছিল। আপনারা জানি না, অনেকে জানেন কি না, যারা আমার টুইটারের সাথে আমার সাথে কানেক্টেড, যেখানে আমি লেখালেখি করি, সেখানে হয়তো অনেকেই জানতে পারেন। যখন ওই রবি ফাউলার এসছিল যেই মরশুমে, সেই মরশুমে তো রবি ফাউলার একজন পিআর ছিল, একজন ইংরেজ এক সাংবাদিক ছিল। সে আমাকে অনেক কিছু ডাইরেক্ট মেসেজ করতো, ভেবেছিল আমিও তো আর গড়পড়তা ভারতীয়দের মতন যা বলবে তাই শুনবো আর তাই লিখে দেব। ওই মোসাহেব টাইপ বাঙালি ভেবেছিল যে যা হয়, এখনও অনেকে আছে ওই ওরিয়েন্টাল একটা একটা চাপ, একটা ধারণা নিয়ে ঘুরে বেড়ায় যে ভারতীয় মানেই সে পরাধীন, মানসিকভাবে পরাধীন, তাকে যা বলা হবে সে সেটাই করবে। এখনও অনেকে ওরকম আছে, ভারতীয়দের মুরগি করা খুব সহজ, হাফ প্যান্ট পরা জাতি ভাবে এখনও। যাকে তো সে আমাকে অনেক কিছু বলতে টলতো, তাকে আমি আইএসএলের শুরুতেই বলেছিলাম আপনার রবি ফাউলারের এই স্ট্র্যাটেজি ফেল করবে। সেটা আমি তখন অনেক শেয়ার করেছিলাম। কেন বলেছিলাম? কেননা এই যে রবি ফাউলার, টনি গ্রান্ট আর এই পুরো ম্যানেজমেন্টের একটা ধারণা ছিল যে ভারতীয় নাম্বার 9 দিয়ে চালিয়ে দেওয়া যাবে। তার সেই বন্ধু পিআর, সেই যে সাংবাদিক, ফক্স স্পোর্টসে বোধহয় কাজ করতেন উনি তখন, তিনি আমাকে বোঝানোর চেষ্টা করছিলেন, না না এই তো নাম্বার 9 আছে, যে আছে তাকে দিয়ে চলবে। আর বাবা যে আমি চোখের সামনে খেলতে দেখেছি কেরিয়ারের শুরু থেকে, তো জানি এদের দৌড় কত। আমি বলছিলাম তুমি যে নিয়ে ভাবছো নাম্বার 9 চালাবে, হয়েছে তোমার গল্প
তুমি ফেল করবে আমি শুরুতেই বলে দিলাম। তো জানি না সাহেব কী মনে করেছে, কেননা ইংরেজরাও তো তার ঠোঁট কাটা হয় না সাধারণত, মানে ওদের মানে মুখে এক মনে আর এক, একটু বেশি অতিমাত্রায় সাহেব। আমেরিকানদের মতো না, আমেরিকানরা অনেক বেশি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। মানে একজন আমেরিকান ব্যক্তি সে যদি আপনার উপর রেগে থাকে মুখে বলে দেবে, ইংরেজরা আবার বলে না সহজে, তাই ওদের একটু বোঝা কঠিন। তো যাকগে, তো তখন ফেল ফেল করলো ইস্টবেঙ্গল, মানে নাম্বার 9 নেই। তারপর উইন্টারে কাকে আনলো? ব্রাইট। কিন্তু ব্রাইটকে আনার আগে আরেকটা কাণ্ড হয়েছিল। ওই ইংল্যান্ডেরই একটা স্ট্রাইকারকে, বোধহয় 3rd ডিভিশন বা 2nd ডিভিশন, বোধহয় 3rd ডিভিশন, ইস্টবেঙ্গল সই করিয়েছিল, তার ভিসাও হয়ে গিয়েছিল। তারপর লাস্ট মুহূর্তে সেই বাবু, সেই সাহেব বাবু একটা ইউরোপের একটা ছোটো দেশে একটা কন্ট্রাক্ট পেয়ে যায়, তখন সে কাটিয়ে দেয়। ইস্টবেঙ্গলে ওটা আসেনি। তো ইস্টবেঙ্গল কিছু করে উঠতে পারেনি, কেননা আপনার যে লিগ্যাল ডকুমেন্ট, আমার আগে বললাম না যে আপনার যে লিগ্যাল ডকুমেন্ট আছে তার মানে কোন কোন দেশে সেটা ভ্যালিড, সেটা ঝামেলা আছে। ওই জন্য সাধারণত কী হয়, ধরুন বিভিন্ন নন কম্পিটও থাকে। ধরুন আপনি একটা পেশাতে আছেন, আপনি সেই পেশা একটা কোম্পানিতে জয়েন করতে পারবেন না। বেশিরভাগ ক্ষেত্রে ওই নিয়মগুলো ওই দেশের ক্ষেত্রেই প্রযোজ্য হয়। মানে ধরুন আপনি ভারতের কোনো কোনো একটা কোম্পানিতে কাজ করলেন, তার একটা কন্ট্রাক্টে নন কম্পিট আছে, সেটা কিন্তু মানে অন্য দেশের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। আপনি ওই ফিল্ডে আরেকটা কোম্পানিতে অন্য দেশে জয়েন করতে পারবেন, কিন্তু ভারতে জয়েন করতে পারবেন না। তো নন কম্পিটে এই প্রবলেমটা থাকে, মানে বা লিমিটেশনটা থাকে, যে সেটা বেশিরভাগ ক্ষেত্রে সেই দেশে প্রযোজ্য, কারণ আপনার কোম্পানিরা তো সেই দেশের বাইরে অতটা তার নেই, মানে তার অপারেশনস নেই, সে অত ঝামেলায় যেতে পারবে না। তো যাকে ওই শুধু ফুটবলের ক্ষেত্রে যে মাঝে মধ্যে হয় না তা নয়, কিন্তু সাধারণত ফুটবলাররা করতে চায় না, কারণ একবার একটা মার্কেটে একটা ব্যাড রেপুটেশন হয়ে গেলে তখন মানে তার ভবিষ্যৎটা একটু কালো হয়ে যায়, মানে কেউই বিশ্বাস করবে না। কিন্তু একটা ফুটবলার যখন কেরিয়ারের শেষের দিকে যায়, তখন সে তো একটু বেপরোয়া হয়ে যেতেই পারে, মানে তখন আর তার কি হারাবার ভয় আছে। এখন লাস্ট একটা দুটো কন্ট্রাক্ট, মানে কেরিয়ারে, ফুটবল কেরিয়ারে যে যা ইচ্ছে ভাবুক গে, যা পাওয়া যায়। কেরিয়ারের শুরু দিকে কেউ এইগুলো করতে 10বার ভাববে, কারণ একবার মার্কেটে বাজে নাম হয়ে গেলে তখন আবার নতুন কন্ট্রাক্ট পেতে অসুবিধা হবে। তো সেই জন্যই মানে এবার ধরুন এই যে ট্রান্সফার মার্কেট, ঠিক আছে, ট্রান্সফার মার্কেট এক একটা দেশে তো এক এক রকম ডেট থাকে। তো আমি গতকাল দেখছিলাম ফিফার যে ওয়েবসাইটে, ভারতের ক্ষেত্রে এই সামার উইন্ডো খুলছে জুন 12 তারিখে। সুতরাং যার সাথেই ইস্টবেঙ্গল চুক্তি করে থাকুক না কেন, যেমন মাদি তালালের সাথে চুক্তি করেছে, তো মাদি তালাল কিন্তু অফিসিয়ালি ইস্টবেঙ্গলের হবে ওই জবে থেকে ট্রান্সফারটা অ্যাক্টিভ হচ্ছে। মানে ট্রান্সফার উইন্ডোর আগে কিন্তু কেউ ফিফা অ্যালাউ করছে না যে সে ইস্টবেঙ্গলের হতে পারে। মানে একটা অ্যাডভান্সে একটা প্রমিস, একটা লিগ্যাল প্রমিস যে আমি অমুক তারিখে ইস্টবেঙ্গলে জয়েন করব। তো মাদি তালাল টেকনিক্যালি কিন্তু ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তিতে আবদ্ধ হয়েছে যে ফিউচারিস্টিক একটা ডেট, মানে ভবিষ্যতে একটা তারিখ থেকে মাদি তালাল ইস্টবেঙ্গলের অঙ্গ হবে। টেকনিক্যালি বা লিগ্যালি কিন্তু মাদি তালাল এখন ইস্টবেঙ্গলের অঙ্গ নয়। মানে ইস্টবেঙ্গলের অঙ্গ হবে ওই এফেক্টিভ ডেট থেকে, যবে তার জয়নিং ডেট ইস্টবেঙ্গলে। সেই ধরুন অফিসিয়ালি এভাবে বলতে পারে না, কেন মাদি তালাল নিয়ে কী বলবে যে অমুক তারিখে জয়েন করবে, এখনও সে আমাদের প্ল্যান নয়। আপনি ওয়েলকাম বলতে পারবেন না তো। ওয়েলকাম কেউ একজন আপনার বাড়িতে এলো, তারপর তাকে আপনি ওয়েলকাম করলেন। ধরুন আপনার বাড়িতে আপনি একজন গেস্টকে নেমন্তন্ন করলেন, আর রোববার দুপুরে মাংস ভাত খাওয়াবেন। তো গেস্ট আপনার বাড়িতে ঢোকার পর তো তাকে ওয়েলকাম করবেন নাকি? এবার আপনি তো ধরুন তাকে এক সপ্তাহ আগে বলে দিয়েছেন, সোমবার দিন বলে দিয়েছেন রোববার আমার বাড়িতে খাওয়ার। তো সোমবার দিন আপনি তাকে ওয়েলকাম করে পোস্ট করে দেবেন, ওয়েলকাম টু মাই হোম, ওয়েলকাম টু মাই হাউস। আপনার আপনার বাড়িতে ঢোকার পর তাকে ওয়েলকাম করবেন। তো এইটা হলো সময়, কোন সময় কি কাজ করা উচিত। আচ্ছা, এইটা সময় নিয়ে বেশি আর সময় নেব না। আহ, এখন মানে ইউটিউবারদের দেখে আমার বেশ মজাই লাগছে, বিভিন্ন যে ইউটিউব চ্যানেলগুলো আছে, বেশ মজা লাগছে। যারা যারা এই ধরুন ইস্টবেঙ্গল সংক্রান্ত সমস্ত এই ট্রান্সফার নিউজগুলো দিচ্ছে, কম বেশি শুনি। এক একজন দেখি ঘন্টার পর ঘন্টা লাইভ করেই যায়, মানে 1 ঘন্টা কমে তো কেউই থাকে না এরা। তো বেশিরভাগ ক্ষেত্রে আমি লাইভ শুনি না, কেননা
এত হ্যাজায়। আমি ওই এটা ওরা দেখি, সিনেমা দেখি, ওয়েব সিরিজ দেখি, ডকুমেন্টারি দেখি, সব এই লাইফ টাইম হয়ে যাওয়ার পর তখন ওই ফাস্ট ফরওয়ার্ড করে স্ক্রল করে দেখে নিই। তো এখন এইসব ইউটিউব চ্যানেলগুলোর মধ্যে রেষারেষি চলছে ডায়ামান্টাকস বা ডিয়ামান্টাকসকে নিয়ে। তো এ মানে আবার এদের মধ্যে আবার কিছু কিছু দেখি ওই যেমন ফ্যান আছে, তারা প্রত্যেকটা লাইভ শোতে চলে যায়, গিয়ে মানে খোঁচরগিরি করে, আর এর সাথে ওর লাগিয়ে দেয়, বলে দাদা তোমার সম্পর্কে এই বলেছে। আবার সে অন্য একটা চ্যানেলে গিয়ে বলে দাদা তোমার সম্পর্কে এই বলেছে, বলে কে বলে ওকে বলে। কতটা সত্যি কতটা মানে গট আপ কেস জানি না, হতেই পারে গট আপ, আবার জেনুইন হতেও পারে, মানে প্রবাবিলিটি। কেননা এই যারা এমনি সব ভ্লগ টক করে না, দেখি মাঝে মধ্যে এরা নিজেদের মধ্যে ক্যাচাল ফ্যাচাল লাগিয়ে প্রচুর মানে এরা ভিউজ কন্টেন্ট করে, মানে ভিউজ বাড়ায়। যাকে ওই বিষয়ে না গিয়ে বলি যে এদের মানে যেই ধরনের দাবি দাওয়া এখন চলছে মানে ইউটিউব চ্যানেলগুলোর, যে আমরা বলেছি, আর মানে যেইভাবে ফ্যান্সরা রেসপন্ড করছে, ইস্টবেঙ্গল ফ্যানরা, মনে হচ্ছে এরাই ডিয়ামান্টাসকে আনবে বা এরাই আনবে না, মানে ডিয়ামান্টাকসকে ফান্ডিং এরাই করছে, মানে এদেরকে সব লোক কনগ্র্যাচুলেট করছে, দাদা তোমার জন্য এটা সফল হলো, তুমি ভরসা। আমি ভাবছি মানে কে, মানে ডিয়ামান্টাকসকে কে আনছে, মানে কে টাকা দিচ্ছে, সেটা নিতুরা দিচ্ছে, না সাচি দিচ্ছে, না জুপিটার ওয়াগন দিচ্ছে, নাকি অন্য কোনো নতুন ইনভেস্টর দিচ্ছে, নাকি ইমামি দিচ্ছে, কার টাকায় আসছে আমি বুঝতে পারছি না। মাঝে মাঝে মনে হচ্ছে ইউটিউবারদের টাকাতেই আসছে, মানে ইউটিউবাররা যেভাবে দাবি করছে যে আমাকে ভরসা করো, আমি থাকলে দিয়ামান্টাকস আসবে, ওরকম গোছের ব্যাপারটা হয়ে গেছে যে আমি দিয়ামান্টাকসকে নিয়ে আসছি। দেখুন ঘটনা হচ্ছে, দিয়ামান্টাকস যদি আসে তো আসবে, ইউটিউবাররা বললেও আসবে, ইউটিউবাররা না বললেও আসবে, ঠিক আছে। ইউটিউবাররা হচ্ছে পোস্টম্যান, আপনার চিঠি আপনার কাছে আসবেই, ঠিক আছে। পোস্টম্যান তাও চিঠি আগের দিনে গায়েব করে দিতে পারতো, এখনকার দিনের পোস্টম্যানরা পারে না। তো খবর যদি ঘটে, ঘটনা যদি ঘটে, দিয়ামান্টাকস যদি আসে, আশা করি আসবে, দিয়ামান্টাকস যদি আসে সে আসবে, ইউটিউবাররা বললেও আসবে, ইউটিউবাররা না বললেও আসবে। এবার আপনি আপনার সময়টা কিভাবে ব্যয় করবেন, ঘন্টার পর ঘন্টা লাইভ শো শুনবেন কি শুনবেন না, নাকি সেই সময়টা আপনি কোনো ভালো জিনিস দেখবেন কি দেখবেন না, কি আলোচনা করবেন কি করবেন না, কি পড়াশোনা করবেন কি করবেন না, এটা একান্তই আপনার নিজস্ব ব্যাপার। সকলে ভালো থাকবেন।